বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনার এই দুর্যোগের মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি। সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপর, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এত নিয়ামত দান করেছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা স্যার ভালো আছেন? আমাদের 12তম ক্লাস করব। আমি দেখতে পাচ্ছি আমার গণিত প্রেমী ছাত্রছাত্রী সবাই উপস্থিত হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এত কষ্ট করে এই ক্লাসে শামিল হয়েছ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জানো, অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের একটি সাবজেক্ট আমরা নিয়মিত আলোচনা করে থাকি। সেই আলোচনার অংশ হিসাবে আজকেও আমরা হাজির হয়েছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আমাদের সাবজেক্ট প্রতিদিনের মতো আজকেও অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মানে বিমূর্ত বীজগণিত। এখানে অন্য দিনের থেকে আজকে একটু কারেকশন আছে। আমরা দুটা বইয়ের কথা আগে বলছিলাম, এখন তৃতীয় বইটা এখানে নিয়ে এসেছি। প্রফেসর ডক্টর ABM ইকরামুল হক, সায়েন্স ভিউ পাবলিকেশনস। এই প্রকাশনী বইটা সম্পূর্ণরূপে বাংলায় করেছে। বইয়ের কলেবর অনেক বড়। তোমরা প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের বইয়ের সাথে এই বইটা যদি কিনো, তাহলে বেশ কিছু ভালো সমস্যার সমাধান করতে পারবে এবং উপকৃত হবে বলে মনে করছি। বইটি আমাদেরকে সহযোগিতা করবে সে আশা করছি। সেই কারণেই আমি বুক রেফারেন্সের মধ্যে এই বইটা অন্তর্ভুক্ত করেছি এবং এখান থেকে কিছু টপিকস আজকে আমরা নিয়েছি। আজকের আমাদের বিষয় ইন্টিগ্রাল ডোমেন। এর সাথে আমরা ফিল্ড একটি শব্দ সেটাও যোগ করেছি। তাই আলোচ্য বিষয়ের মধ্যে আমি বলে দিয়েছি। সংজ্ঞা শিখব, উদাহরণ সহ উপপাদ্য শিখব, সেই সাথে আমরা ফিল্ড শিখব, অতঃপর সমস্যাগুলির সমাধান করব। তো সেই উদ্যোগে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমরা এই ইন্টিগ্রাল ডোমেনের বাংলা করিনি, ইন্টিগ্রালই লিখেছি। এই DOMAIN এই ডোমেনকে বাংলায় কেউ ডয়কার, ময়কার, রস্যই ন ব্যবহার করে। আমিও কখনো রস্যই দিয়েছি, কখনো দেইনি, যে কোনো একটা লিখলে চলবে। ইন্টিগ্রাল ডোমেনের বাংলা কোনো কোনো বইয়ে করা হয়েছে অখণ্ড মণ্ডল। অখণ্ড মণ্ডল, মণ্ডল মানে অঞ্চল, আর ইন্টিগ্রাল মানে অখণ্ড মানে একত্রিত একটা এলাকা, এরকম ব্যাখ্যাটা এরকম। তো আমার মনে হয় যে তুমি ইন্টিগ্রাল ডোমেন শব্দটা মনে রাখাই যুক্তিযুক্ত।
বাংলা এক এক বইয়ে এক এক রকম থাকবে, আর বাংলাটাও জানা দরকার এই কারণে যে যাতে করে তুমি বুঝতে পারো। আর পরীক্ষার কোশ্চেনে যেহেতু দুটাই থাকবে, অতএব চিন্তার কোনো কারণ নেই। তোমরা আগে ইংরেজিটা দেখে নিশ্চিত হয়ে নিবে আমরা কি বলেছি। চলো, ইন্টিগ্রাল ডোমেন। আমরা দুটা সংজ্ঞা দিয়েছি মাঝখানে, যে অথবা পরীক্ষায় আসলে তুমি উপরে 2 লাইন লিখলে চলবে, নিচের 3 লাইন লিখলেও চলবে। দুইটা দিয়েছি কেন? বোঝার সুবিধার জন্য, আর কিছুই না। শূন্য ভাজকহীন অবেদ যুক্ত একটি বিনিময় রিং, তিনটা কথা বলা হয়েছে। একটা হলো শূন্য ভাজকহীন, উইদাউট জিরো ডিভিজর, যে সংজ্ঞা আমরা গতদিন পড়েছিলাম। অবেদ যুক্ত মানে যার মধ্যে অবেদক আছে, মানে আইডেন্টিটি আছে। এবং বিনিময় রিং ডি প্লাস ডট। তার মানে আবার একটু কথা মনে করার চেষ্টা করো। গ্রুপে আমরা বলেছিলাম এখানে একটা সংখ্যা মানে সেট, এখানে একটা অপারেশন, সে প্লাস অথবা ডট। কিন্তু আজকে আমরা নিয়ে আসছি প্লাস ডট দুটা একত্রে, কারণ আমরা রিং এর মধ্যে এই কথা শিখে এসেছিলাম যে রিং বলতে হলে তিনটা জিনিস নিয়ে একটা কাঠামো তৈরি হয়েছিল, একটা সেট ডি, সাথে দুইটা বাইনারি অপারেশন, একটা প্লাস আর একটা ডট। এই তিনটাকে একত্রে ইন্টিগ্রাল ডোমেন বা অখণ্ড মণ্ডল বলা হবে যদি সে শূন্য ভাজকহীন অবেদযুক্ত একটা বিনিময় রিং হয়। সেই কথাটাকে আমরা আলাদাভাবে বলেছি। একটা রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলা হবে যদি একটি বিনিময় রিং হয়, মানে এই 3 নাম্বারটা। একক সহ একটি রিং হয়, মানে যে অবেদযুক্ত। শূন্য ভাজক ব্যতীত মানে শূন্য ভাজকহীন একটি রিং হয়। তার মানে এই শূন্য ভাজক, অবেদ এবং বিনিময়, এই তিনটা উল্টা দিক থেকে মিলালেই এর সাথে মিলে যায়। তুমি যে কোনো একভাবে সংজ্ঞাটা দিলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছ, চিন্তার কোনো কারণ নেই। একটা এক্সাম্পল দিব, আরো পরিষ্কার হয়ে যাবে। উদাহরণ ইন্টিগ্রাল ডোমেনের আমরা 3টা উদাহরণ এনেছি। তুমি 2 এবং 3 আগে দেখো, 1 পরে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। কিউ কোশেন্ট নাম্বার, সেট অফ কোশেন্ট নাম্বার প্লাস ডট, এই কাঠামোটা একটি অখণ্ড মণ্ডল বা ইন্টিগ্রাল ডোমেন। উদাহরণ হয়ে গেল। সি মানে কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বারকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি প্লাস ডট, অখণ্ড মণ্ডল বা ইন্টিগ্রাল ডোমেন নয়। আর একটা এক্সাম্পল, এটা অন্য ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে। পূর্ণ সংখ্যা রিং জেড, একক উপাদান 1 পূর্ণ সংখ্যা সহ একটি বিনিময় রিং। তার মানে জেড একটা বিনিময় রিং, একক উপাদান আছে। যে কোনো এবি বিলংস টু জেড এর জন্য এবি সমান 0 ইমপ্লাই এ সমান 0 অথবা বি সমান 0। তার মানে হলো জেড শূন্য ভাজক বিহীন। তার মানে 3টা শর্ত, এই যে একক উপাদান 1, বিনিময় রিং, সবশেষে এবি সমান 0 হলে a0 অথবা b0, a0 অথবা b0 হলে এটাকে বলা হয় শূন্য ভাজক বিহীন। কারণ তোমাদের মনে আছে আমরা পড়েছিলাম রিং উইথ 0 ডিভিজর, এ এবং বি এর কেউ শূন্য না, কিন্তু তাদের গুণফলটা শূন্য। এমন যদি ঘটে তাহলে সেটাকে বলা হয় রিং উইথ 0 ডিভিজর। আর সাধারণ নিয়মে এ বি যদি 0 হয় তাহলে a0 হবে অথবা b0 হবে। তার মানে এর মধ্যে এটা শূন্য ভাজক বিহীন, শূন্য ভাজক এখানে নাই। ঠিক আছে, তাহলে উদাহরণটা আমরা বুঝতে পারলাম। জেড হলো ইন্টিগ্রাল ডোমেন আর সি ইন্টিগ্রাল ডোমেন নয়। এবার একটা প্রশ্ন, নাম দিয়েছি সমস্যা 1। একটা রিং এর উদাহরণ দাও যা ইন্টিগ্রাল ডোমেন নয়।
রিং হবে অথচ ইন্টিগ্রাল ডোমেন হবে না। Give an example of a ring which is not an integral domain. দেখো জেড এনেছি ওই যে মডিউলো 0 1 2 3 মানে এটা ছিল মডিউলো 4 দ্বারা তৈরি এই Z4। এটা একটা বিনিময় রিং যার একক উপাদান 1, কিন্তু দেখো 2 এবং 2 এর সাথে গুণ করলে তো 4 হয়, আর মডিউলো যেহেতু 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, সেই কারণে এই রেজাল্টটা 0। কিন্তু 2 তো 0 না, 2 এর কোনোটাই 0 নয়, 2টা দেওয়া আছে কেউ 0 না, অথচ তাদের গুণফল এই ক্ষেত্রে 0। তার মানে z একটি শূন্য ভাজক বিদ্যমান। কিন্তু আমাদের বক্তব্য ছিল ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে শূন্য ভাজক থাকতে পারবে না, তার মানে Z4 ইন্টিগ্রাল ডোমেন নয়। ইন্টিগ্রাল ডোমেন নিয়ে আপাতত বিরতি দিচ্ছি। ফিল্ড আগে শিখি, তারপরে দুইটি একত্রে করে আমরা কিছু উপপাদ্য এবং সমস্যার সমাধান করব। এবার ফিল্ডের সংজ্ঞা। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, কমপক্ষে 2টি উপাদান বিশিষ্ট একটি রিং এফ কে ফিল্ড বলে যদি সে এই 3টা শর্ত মানে। তার মানে আমি কি বললাম, আমার সাথে কিন্তু মুখস্থ করে ফেলবে, এই কারণেই আমি ভেঙে ভেঙে বলি। বলেছি যে 2টা উপাদান থাকতে হবে কমপক্ষে, বেশি থাকলে আমার কোনো আপত্তি নেই, 2 এর নিচে হলে চলবে না, তাকে রিং হইতে হবে। তার মানে রিং এর সবগুলা শর্ত মানতে হবে। তারপরে আবার বলছে সে যেন তেন রিং হলে হবে না, বিনিময় রিং হইতে হবে, একক থাকতে হবে, প্রত্যেক অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত থাকতে হবে, মানে ইনভার্স। এই 3টা যদি কোনো রিং এর মধ্যে থাকে তাহলে তাকে ফিল্ড বলা হয়। এবার বিকল্প সংজ্ঞাটা একটু মুখে বলি, এখানে দেওয়া হয়নি, বই আছে। আজকের যে বইটা তোমাদেরকে আমরা দিয়েছি সায়েন্স ভিউ প্রকাশনীর, সেই বইয়ের মধ্যে তুমি ফিল্ডের সংজ্ঞাটা অনেক সুন্দর করে দেখতে পাবে। এই সংজ্ঞাটা তোমরা একাদশ শ্রেণীতে বাস্তব সংখ্যার মধ্যে পড়েছ, ফার্স্ট ইয়ার অনার্সেও বাস্তব সংখ্যার মধ্যে পড়েছ ফিল্ডের সংজ্ঞা। সেই সংজ্ঞাই এখানে দেওয়া হয়েছে রিং এর মাধ্যমে সংজ্ঞা, যেহেতু রিং এর চ্যাপ্টারের মধ্যে, এই কারণে রিং এর মাধ্যমে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এইগুলো আমরা ভেঙে ভেঙে করবো এই কারণে, কিন্তু সেই সংজ্ঞাটা দিলেও তুমি ভালো হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারবে। কারণ অঙ্ক যখন দিবে তখন তুমি সেখান থেকে একটা একটা করে দেখাবে। তোমাদেরকে মনে থাকার কথা, যাদের মনে নাই তাদের জন্য আমি একবার মনে করিয়ে দিচ্ছি। 10টা শর্ত, যোগের 5টা, গুণের 5টা, আবদ্ধ বিধি, সংযোজন বিধি, বিপরীতের অস্তিত্ব, এককের অস্তিত্ব, বিনিময়, যোগের 5টা আর গুণের 5টা, এই 10টা শর্ত যদি কোনো এফ মানে একটা সেট মানে, তাহলে সেই সেটটাকে ফিল্ড বলে। অন্য যে কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, তবে ফিল্ডের প্রথম অক্ষর যেহেতু এফ, তাই আমরা এখানে এফ কে নিয়ে এসেছি। এই সংজ্ঞাটাকে, এই কথাকে আমরা এরকম বলতে পারতাম, এফ কমা প্লাস কমা ডট। কাঠামোকে ফিল্ড বলা হবে যদি সে বিনিময় রিং হয়, তার মধ্যে একক বিদ্যমান থাকে এবং অশূন্য উপাদানের গুণের বিপরীত বিদ্যমান থাকে। অশূন্য কথাটা এই কারণে বলা হয়েছে যাতে করে শূন্যর বিপরীত তো হয় না, এই কারণে। আশা করি ফিল্ডের সংজ্ঞা তুমি এটা লিখলেও চলবে, আর বই থেকে বড়টা লিখলেও চলবে। একটা ইম্পর্টেন্ট নোট মন্তব্য আকারে লেখা হয়েছে। ইন্টিগ্রাল ডোমেইন এবং ফিল্ড কেবলমাত্র তৃতীয় শর্ত দ্বারা আলাদা। এই শর্তটা ছিল না। ইন্টিগ্রাল ডোমেইনে বলা হয়েছিল সেটা বিনিময় রিং হবে, একক থাকবে এবং শূন্য ভাজকহীন হবে। আর এখানে
বলা হয়েছে বিনিময় রিং হবে, একক থাকবে, কিন্তু 3 নম্বরে বলা হয়েছে অশূন্য উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান থাকবে। তাহলে একটু মুখস্থ করো কষ্ট করে যে ইন্টিগ্রাল ডোমেন মানে হলো বিনিময় রিং, একক, আর 3 নম্বরে হলো শূন্য ভাজক বিহীন। কিন্তু ফিল্ডের ক্ষেত্রে প্রথম দুইটা ঠিকঠাক আছে, তৃতীয়টা হলো অশূন্য উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান, যোগের নয় গুণের। ঠিক আছে, আর একটা ছক যদি দিতাম আরো ভালো হইতো। রিং, তারপরে ইন্টিগ্রাল ডোমেন এবং ফিল্ড, এই 3 জনের মধ্যে রিলেশন খুব কাছাকাছি। এটাও বইয়ের মধ্যে দেয়া আছে, তুমি এটা হাফিজুর রহমান স্যারের বই খুললে সেখানে দেখবে, সেখানে একটা বড় ছক আকারে দেয়া আছে এবং সেখানে অনেকগুলি কথা দেয়া আছে। এক নজর দেখে নিবে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে, ফিল্ডের সংজ্ঞা আমরা পেলাম, উদাহরণ দেওয়া জরুরি। দেখো, আমরা দুটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। বাস্তব সংখ্যার সেট আর, তোমরা চিনো, মূলদ সংখ্যার সেট কিউ এবং জটিল সংখ্যার সেট সি এক একটা ফিল্ড। তার মানে 3টা উদাহরণ দিলাম। বাস্তব সংখ্যার সেট ফিল্ড, মূলদ সংখ্যার সেট ফিল্ড, জটিল সংখ্যার সেট ফিল্ড। ঠিক আছে, এই সংজ্ঞাটাকে কোনো কোনো বইয়ে এরকম লিখছে আর প্লাস ডট, দুই পাশে প্রথম বন্ধনী মানে কাঠামো আকারে, সেটাও বৈধ। একইভাবে মূলদ সংখ্যার ক্ষেত্রে কিউ প্লাস ডট, জটিল সংখ্যার ক্ষেত্রে সি প্লাস ডট। তুমি দুই ভাবের যে কোনো একভাবেই লিখতে পারো, তবে তুমি যখন লিখবা ফিল্ড তখন পরেরটা লেখাটাই বেশি যুক্তিযুক্ত। আর এখানে আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য এই কাজটা করেছি। তোমরা যদি ভালোভাবে আর কিউ এবং সি এর সাথে পরিচিত হয়ে থাকো, তাহলে এই এক্সাম্পলটাকে আমি আরো ছোট করে বলবো যে কিউ, আর এবং সি ফিল্ড। কিন্তু তুমি পরীক্ষার সময় এমন ভাবে লিখবে যাতে তোমার এক্সামিনার বুঝতে কোনো বেগ পেতে না হয়। তাই তুমি পরিষ্কার ভাষায় লিখবে বাস্তব সংখ্যার সেট আর প্লাস ডট একটি ফিল্ড। ওকে, 2 নাম্বার, ফিল্ডের যখন উদাহরণ পেয়ে গেলাম, তাহলে এমন একটা উদাহরণ চাই যেটা ফিল্ড নয়। এরকম একটা উদাহরণ আমরা নিয়ে আসছি। কি লিখেছি দেখো, পূর্ণ সংখ্যার সেট জেড, একে তোমরা চিনো সেট অফ ইন্টিজার, গত ক্লাসেও তোমরা দেখেছো। তার সদস্য হলো +-1, +-2, +-3 ডট ডট। যত ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবাই তার সদস্য। আমি বলছি পূর্ণ সংখ্যার সেট জেড ফিল্ড হবে না। কেন? 2 জেড এর একজন সদস্য, এটা তোমরা জানো, কিন্তু 2 এর ইনভার্স মানে 1/2 জেড এর সদস্য না। 2 এর ইনভার্স মানে 1/2 মানে হাফ, হাফ মানে কি ভগ্নাংশ। জেড এর মধ্যে কারা থাকে? যারা পূর্ণ সংখ্যা, তারা সদস্য না। এই কারণে এটা ফিল্ড না। একটু পিছনের ক্লাসে মানে পৃষ্ঠায় চলো। দেখো, আমরা 3 নাম্বার শর্ত দিয়েছিলাম, বলেছিলাম প্রত্যেক অশূন্য উপাদানের গুণের বিপরীত উপাদান থাকবে। প্রত্যেক অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকবে। তাহলে দেখো, 2 একটা অশূন্য উপাদান, এর বিপরীত হলো 2 এর ইনভার্স মানে 1/2, যেটা জেড এর মধ্যে নাই। 3 নাম্বার সিদ্ধ করে না জেড, সেট অফ ইন্টিজার 3 নাম্বার শর্তটাকে মেনে চলে না। এই কারণে জেড ফিল্ড হবে না। এই কথাটাকে আমরা ব্র্যাকেটে দিয়েছি আরেকভাবে, প্রত্যেক অশূন্য উপাদানের বিপরীত উপাদান জেডে নাই, এই কারণে জেড ফিল্ড না। মানে উপরে 2 লাইন আর নিচের 3 লাইন কিন্তু একই কথা। এখানে আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি আর এখানে বলে দিয়েছি সাহিত্যের ভাষায়
প্রত্যেক অশূন্য উপাদানের বিপরীত উপাদান জেড এর মধ্যে নেই, এই কারণে জেড ফিল্ড হবে না। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। ইতিমধ্যে আমরা দুটা শব্দ শিখে গেলাম, একটি ইন্টিগ্রাল ডোমেন আর একটি ফিল্ড। এবার ইন্টিগ্রাল ডোমেনের একটা ধর্ম জানা দরকার, যাকে বৈশিষ্ট্যাঙ্ক বলে, ক্যারেক্টারিস্টিক অফ ইন্টিগ্রাল ডোমেন। এখানেও দুটা সংজ্ঞা দেওয়া হয়েছে, উপরেরটা পরে বলি, নিচেরটা আগে বলি, বুঝতে সুবিধা হবে তাই। ইন্টিগ্রাল ডোমেইনের একক উপাদান ই দ্বারা সৃজিত সক্রিয় গ্রুপ এর ক্রম n কে ওই ইন্টিগ্রাল ডোমেইনের বৈশিষ্ট্যাঙ্ক বলে। আবার বলছি, ইন্টিগ্রালের ডোমেইনের একক উপাদান মানে আইডেন্টিটি দ্বারা সৃজিত হবে একটা সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপের সংজ্ঞা তোমাদের মনে থাকার কথা, আমরা বলেছিলাম a⁴n সমান আইডেন্টিটি। তো এই n কে বলা হয় ইন্টিগ্রাল ডোমেইনের বৈশিষ্ট্যাঙ্ক, ক্যারেক্টারিস্টিক। নিচে দুটো নোট দেয়া আছে, এটা মাঝে মাঝে কাজে লাগবে, এই জন্য একটু দেখে নাও। প্রত্যেক সসীম ইন্টিগ্রাল ডোমেইনের বৈশিষ্ট্যাঙ্ক সসীম। কোন ইন্টিগ্রাল ডোমেইনের বৈশিষ্ট্যাঙ্ক হয় শূন্য হবে অথবা মৌলিক সংখ্যা হবে। তার মানে বৈশিষ্ট্যাঙ্ক শূন্য অথবা মৌলিক সংখ্যা। এবার উপরের সংজ্ঞাটা আরেকবার দেখি। মনে করি ডি একটি ইন্টিগ্রাল ডোমেইন, ডি এর একক উপাদান ই, এর ক্রম শূন্য অথবা এন। তার উপর নির্ভর করে ওই যে সক্রিয় গ্রুপ সৃজিত হয়েছে, এই জন্য বলছে তার উপর নির্ভর করে ডি এর বৈশিষ্ট্যাঙ্ক শূন্য অথবা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। বৈশিষ্ট্যাঙ্ক শূন্য অথবা, এই অথবা কিন্তু আর একটা সংজ্ঞা না, এই অথবা মানে শূন্য অথবা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন, যেখানে ই কে যোগাত্মক গ্রুপ ডি এর একটি উপাদান মনে করা হয়। অতএব এন হলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার জন্য এন ই সমান 0। একটু আগে বললাম a⁴n, এন ই, এটা তোমরা পড়েছো যোগাত্মকের ক্ষেত্রে, আর গুণাত্মকের ক্ষেত্রে ছিল পাওয়ার। আশা করি তোমাদের কাছে পরিষ্কার। আমরা একটা উপপাদ্য পড়ব, এটা প্রশ্ন আকারেও যেহেতু আসে, সেই কারণে আমি অথবা দিয়ে দিয়ে অনেকগুলা লিখেছি। যেভাবে আসুক উত্তর একটাই, এটা একটা থিওরিয়াম। কি? একটি ফিল্ড হলো একটি ইন্টিগ্রাল ডোমেন। ফিল্ড যখন হয়ে গেছে তখন সে অবশ্যই ইন্টিগ্রাল ডোমেন হবে। আমরা কিন্তু বলি নাই যে ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড হবে, অথবা এর বিপরীতটা হয় কিনা সেটাও কিন্তু আলোচনা নাই, শুধু এতটুকুই আছে, একটি ফিল্ডের শূন্য ভাজক নাই, অথবা প্রত্যেক ফিল্ডে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে প্রথমটা আর শেষেরটা দেখতে একরকমই, প্রত্যেক ফিল্ডে ইন্টিগ্রাল ডোমেন। একটি ফিল্ডের শূন্য ভাজক নাই, এটা কেন? আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে বলেছি যে তিনটা শর্ত ছিল, বিনিময় রিং, একক সহ রিং এবং শূন্য ভাজক। আমরা ইন্টিগ্রাল ডোমেনের সময় বলেছি শূন্য ভাজকের কথা, আর ফিল্ডের কথায় বলেছি যে প্রত্যেকটি অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত বিদ্যমান। তার মানে এই 3 নম্বর শর্ত দ্বারাই ফিল্ড এবং ইন্টিগ্রাল ডোমেন ভিন্ন হয়। এই কারণে এই উপপাদ্যটার আর এক নাম হলো একটি ফিল্ডের শূন্য ভাজক নাই। আমি দেখাবো যে ফিল্ড হইতে হলে শূন্য ভাজক লাগে না, কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হইতে লাগে। ওকে, তাহলে চলো আমরা প্রমাণ শিখি। উপপাদ্য 1-এর প্রমাণ একদম মনোযোগ দিয়ে দেখো, একবারই বুঝে যাবে।
আমরা জানি যে প্রত্যেক ফিল্ড এফ একক সহ বিনিময় রিং। একটু আগে সংজ্ঞা শিখেছি। এবং এফ এর প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান আছে। সংজ্ঞা, হুবহু সংজ্ঞা। এফ ইন্টিগ্রাল ডোমেন, এটা প্রমাণের জন্য আমরা দেখাবো যে এফ এর কোনো শূন্য ভাজক নাই। তার মানে মাঝখানের যে প্রমাণটা, সেই প্রমাণের বিশেষ নির্বাচন, যে আমরা কি দেখাবো, এফ এর কোনো শূন্য ভাজক নাই। দেখো, শূন্য ভাজক কাকে বলে তোমাদের মনে আছে? যে এ বি সমান 0 হলে এ এবং বি কেউ 0 নাও হতে পারে। ধরি এ বি এফ এর সদস্য, যেন এ বি সমান 0, যেখানে এ 0 না। আচ্ছা, যে যদি 0 না হয় তাহলে এ এর ইনভার্স অবশ্যই বিদ্যমান থাকবে। এ ইনভার্সের সাথে এ বি গুণ করেছি, তাহলে কি দাঁড়ায়? এই যে এ ইনভার্স ইনটু এ বি, এ ইনভার্স তো এ ইনভার্স, আর এ বি সমান 0 একটু আগে দেখছো, এই যে এ বি সমান 0। পরের লাইনে এ ইনভার্স আর এ ব্র্যাকেট ডানে ছিল, বামে নিলাম, সংযোজন বিধি, আর এই বি বাইরে, এ ইনভার্স 0। এ ইনভার্স এ মানে কি? আইডেন্টিটি 1, আর এই বি এ ইনভার্সের সাথে 0 গুণ করলে 0 হয়, 1 এর সাথে বি গুণ করলে বি থাকে, তাহলে বি সমান 0। তার মানে আমরা প্রমাণ করলাম এ যদি 0 না হয় তাহলে বি 0। অনুরূপভাবে এই একই কাজ আমরা করতে পারি, যদি বি 0 না ধরে নেই তাহলে আমরা দেখাতে পারি এ 0। তার মানে বি 0 অথবা এ 0। যদি এ 0 হয় তাহলে বি 0 হবে না, আর যদি বি 0 হয় তাহলে এ 0 হবে না। তার মানে দুইজনের একজন অবশ্যই 0। তার মানে একজন, তার মানে এফ এর মধ্যে কোনো শূন্য ভাজক নাই। শূন্য ভাজক থাকতে হলে এদের দুইজনকেই অশূন্য হওয়ার কথা ছিল। তাহলে শূন্য ভাজক যেহেতু নাই, তাহলে এফ একটা ইন্টিগ্রাল ডোমেন। আর যদি মাঝখানের প্রমাণটা আসে তাহলে তুমি এখানে শেষ করবা, শেষ লাইন লিখবা না। আর প্রথমটা এবং শেষটা যদি আসে তাহলে নিচের লাইনটাও লিখবে। আশা করি ক্লিয়ার। উপপাদ্য 2, এটা খুবই সহজ। একটা ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্যাঙ্ক, মানে বৈশিষ্ট্য বলছি এখানে, শূন্য অথবা মৌলিক সংখ্যা হবে। শূন্য হতে পারে অথবা মৌলিক সংখ্যা হতে পারে, এটা আমরা নোটের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মনে করি ডি একটি ইন্টিগ্রাল ডোমেন, আমরা প্রমাণ করব যে ডি এর বৈশিষ্ট্য শূন্য অথবা মৌলিক সংখ্যা। তাহলে এখানে দুইটা ক্ষেত্র হতে পারে। এক নাম্বার, যদি ডি এর বৈশিষ্ট্য শূন্য হয় তাহলে উপপাদ্যটি আর প্রমাণ করার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু দুই নাম্বার, যদি ডি এর বৈশিষ্ট্য শূন্য না হয় তাহলে ধরে নিলাম ডি এর বৈশিষ্ট্য পি। আবার বলছি, আমাদের প্রমাণ করতে হবে বৈশিষ্ট্য শূন্য অথবা মৌলিক সংখ্যা। তো যদি শূন্য হয় তাহলে প্রমাণ করার আর কিছু থাকে না। কিন্তু শূন্য যদি না হয় তাহলে আমরা ধরে নিলাম সেটা একটা মৌলিক সংখ্যা এবং সে পি। এটা কিন্তু স্মল পি, ছোট হাতের পি। ছাপার অক্ষরে দেখো নিচের দিকে নেমে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে স্মল পি। বড় হাতের পি দিলে কিন্তু এখানে ভুল হয়ে যেতে পারে। তাহলে দ্বিতীয়টা আমরা প্রমাণ করব পি একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞা তোমাদের মনে আছে, এখন আর বিস্তারিত বলার জায়গা নেই। ধরি পি যৌগিক, তার মানে আমরা উল্টা কথাটা ধরে নিলাম। এরপরে আমরা যৌগিক ধরে কিছু কাজ করব, করে দেখব যে সেখানে একটা অসঙ্গতির সৃষ্টি হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। তখন আমরা বলবো যে আসলে যে যৌগিক কথা বলেছিলাম সেটা সঠিক বলিনি। তার মানে কি, যৌগিক না হলে কি হবে? অবশ্যই মৌলিক হবে। শোনো, যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা বিভাজ্য হয়,
মনে করো 6 এটা একটা যৌগিক সংখ্যা, সেটাকে লেখা যায় 2 ইন্টু 3। আমরা বলেছি পি যৌগিক, তাহলে পি যদি 6 হয় তাহলে এই যে 2 ইন্টু 3, P1 কে বললাম 2 আর P2 কে বললাম 3। যেখানে P1 গ্রেটার দেন 1, তোমরা জানো মৌলিক সংখ্যা 1 এর চেয়ে বড়, আর P2 হলো P এর চেয়ে ছোট। তার মানে 2 এবং 3 যে সংখ্যা দুইটা আমরা ধরে নিলাম, সে অবশ্যই 6 এর চেয়ে ছোট এবং 1 এর চেয়ে বড়। ডি এর বৈশিষ্ট্য ই সমান, বৈশিষ্ট্য কাকে বলে? ই এর মাত্রা আমরা একটু আগে সংজ্ঞায় পড়েছিলাম যে ই দ্বারা সৃজিত চক্রীয় গ্রুপ, ই দ্বারা সৃজিত চক্রীয় গ্রুপ মানে e⁴n। তাই বলছি ডি এর বৈশিষ্ট্য মানে হইল ই দ্বারা বা ই এর মাত্রা বা ক্রম, এখানে এটা কি অবেদক। তার মানে পি সমান এই যে 0 ইন্টু ই, এটা যোগাত্মক বলা হয়েছিল, পিছনের স্লাইডগুলো দেখে আসো, সেখানে কিন্তু বলা আছে n ইন্টু ই সমান 0, এখানে 0 ইন্টু ই। এখন দেখো আমি কি করেছি, এটাকে ই দ্বারা গুণ করেছি, আইডেন্টি দিয়ে গুণ করেছি, আর ডান দিকটাকে 0 করেছি। এবারে পি এর মান বসিয়ে দিয়েছি P1 P2 আর এই ই সমান 0। এখন এটাকে লিখছি P1 ই ইন্টু POE, ই দুইবার লিখেছি, ই 1000 বার লিখলেও কোনো মানের পরিবর্তন হবে না আমাদের কাজের সুবিধার্থে। দেখো এই দুটা রাশির গুণফল 0, হয় এটা 0 অথবা পরেরটা 0। যেহেতু ডি এর কোনো শূন্য ভাজক নাই, একটু আগে আমরা প্রমাণ করে আসছি, তার মানে কি ডি এর বৈশিষ্ট্য হয় P1 হবে অথবা P2 হবে এবং P2টা লেস দেন P হবে। এটা একটা অসঙ্গতি। কেন? দুটা হতে পারে না, কারণ আমরা বলে রেখেছি কেননা ডি এর বৈশিষ্ট্য আমরা বলেছি পি, অর্থাৎ পি এর চেয়ে ছোট আর কোনো সংখ্যা তার বৈশিষ্ট্য হতে পারে না। আমরা প্রথমেই বলে দিয়েছি পি হলো ডি এর বৈশিষ্ট্য, তার মানে এখানে দেখা যাচ্ছে P1 আর P2 এটা হয় পি এর চেয়ে ছোট, তার মানে পি এর চেয়ে ছোট কোনো বৈশিষ্ট্য এর হতে পারে না। তার মানে একটু আগে আমরা যা বলেছি সেটা অসামঞ্জস্যপূর্ণ, তার মানে যৌগিক কথাটা সঠিক নয়, তার মানে কি এটা মৌলিক। অতএব পি যৌগিক নয়, অর্থাৎ পি মৌলিক সংখ্যা, প্রমাণ হয়ে গেল। দুটো উপপাদ্য গেল। আমরা আগে একটা সমস্যার সমাধান করেছিলাম, আর একটা সমস্যা এখানে আছে, এরপরে 3 নাম্বারও আছে, তারপরে হোমওয়ার্ক। আমরা এখন 2 নাম্বার সমস্যা নিয়ে কাজ করছি। সমস্যাগুলো খুবই ছোট, শুধু সংজ্ঞাগুলো মনে রাখতে হবে, এই হলো কথা। আশা করি তোমাদের কাছে স্লাইডটা পৌঁছে গেছে। দেখো, একটি ইন্টিগ্রাল ডোমেনের নাম উল্লেখ করো যার বৈশিষ্ট্যাঙ্ক 0। পূর্ণ সংখ্যার ইন্টিগ্রাল ডোমেন, সেট অফ ইন্টিজার, আগে শুধু জেড বলেছিলাম এবং সেখানে আমরা বলেছি জেড কে তোমরা এভাবে লিখবা জেড প্লাস ডট, এর বৈশিষ্ট্যাঙ্ক 0, কারণ এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা n নাই যেন n এর সমান 0 হয়। তুমি জেড থেকে যে কোনো সদস্য নাও না কেন, তার সাথে তুমি কোনো সংখ্যা দিয়ে গুণ করে 0 বানাতে পারবে না। পরিষ্কার হয় নাই তোমাদের কাছে? কারণ তোমাদের কাছে জেড পরিষ্কার না। জেড এর সদস্য কারা? 1 2 3 4 5 এরা। তাহলে এমন কোন সংখ্যা কি আছে যেটা 1 কে গুণ করলে 0 হয়, 2 এর সাথে গুণ করলে 0 হয়, 3 এর সাথে গুণ করলে 0 হয়? তার মানে কোনো পূর্ণ সংখ্যা নেই যেটা জেড এর সদস্যদের সাথে গুণ করলে 0 হয়। তার মানে কোনো এনেই তুমি খুঁজে পাবে না, যার কারণে জেড এর কোনো সদস্যকে গুণ করলে 0 বের করতে পারবে। তার মানে এটা যদি 0 না হয় তাহলে n 0, তার মানে বৈশিষ্ট্যাঙ্ক 0। তার মানে জেড নামক যে ইন্টিগ্রাল ডোমেন আমি বললাম তার বৈশিষ্ট্যাঙ্ক 0। আর একটা সমস্যা,
পি বৈশিষ্ট্যাঙ্ক বিশিষ্ট একটি ইন্টিগ্রাল ডোমেনের উদাহরণ দাও। Give an example of an integral domain of characteristic P. যেই ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্যাঙ্ক বা বৈশিষ্ট্য P সেরকম উদাহরণ চাচ্ছি। ইন্টিগ্রাল ডোমেন ZP, তোমাদের মনে থাকার কথা মডিউলের কথা বলা ছিল, ZP সাথে প্লাস এবং এখানে ডট দেখা যাবে না বলে আমরা ক্রস দিয়েছি। তোমরা জানো গুণকে দুই ভাবে প্রকাশ করা হয়, ডট দিয়ে অথবা ক্রস চিহ্ন দিয়ে। এটা কিন্তু এক্স নয়, এটা ক্রস মানে গুণ, প্লাস আর এটা হলো গুণ এই পি দ্বারা সৃজিত মানে পি মডিউলো, যেখানে জেডপি এর সদস্য বের করলে এইগুলি দাঁড়াবে p-1 এর আগ পর্যন্ত হবে। এর বৈশিষ্ট্যাঙ্ক পি, কারণ দেখো পি এর সাথে 1 গুণ করলে 0 হয়। তো এখানে একটু আগেই আমরা বললাম জেড, আর এখানে বৈশিষ্ট্যাঙ্ক। তোমাদের আবারও সেই মডিউলের কথা একদম প্রথম ক্লাসে আমরা বলেছিলাম মডিউলো কনগ্রুয়েন্স কাকে বলা হয়। সেখানে বলা ছিল এ কনগ্রুয়েন্স বি মড এম, এর অর্থ হলো এ রাশিকে এম দ্বারা ভাগ করলে বি অবশিষ্ট থাকে, অথবা a মাইনাস বি কে এম দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়। তার মানে মডিউলোর যে কথাগুলো বলা ছিল সেখানে 4 দ্বারা ভাগ করলে 0 হয়, মডিউলো একটু পরে পরে 0 হতে পারে, এটা তোমাদের মনে থাকার কথা। তাহলে আমরা পাইলাম যে 0 হলো জেডপি এর শূন্য উপাদান, তার মানে শূন্য আছে, এবং 1 হলো জেডপি এর অবেদক উপাদান ই, তার মানে এই যে ই ইন্টু এন সমান 0। আমরা আশা করি সমস্যাটা বুঝতে পেরেছি। আমরা আজকে শুরু করেছিলাম একটু দেরি করে, তাই আমাদের আরেকটু সময় আমাদের হাতে আছে, সেই সময়টা এখন আমরা কাজে লাগাবো। তার আগে আমি হোমওয়ার্কটা নিয়ে একটু কথা বলে নিই। আমরা দুটো অঙ্ক দিয়েছি, একটা এফ এ প্লাস বি রুট ওভার 2, এখানে এ বি কোশেন্ট নাম্বার, তার মানে মূলদ সংখ্যা, দেখাইতে হবে এফ একটা ফিল্ড। একটা সমস্যা দিয়েছি, একটা ম্যাট্রিক্স 2x2 আকারের ম্যাট্রিক্স, এই আকারের সকল ম্যাট্রিক্সের সেট যোগ এবং গুণ প্রক্রিয়া একটি ফিল্ড গঠন করে যেখানে এ বি বাস্তব সংখ্যা। এই প্রকারের অঙ্ক তোমরা বই খুললেই দেখতে পাবে। তোমাদেরকে বাংলায় 2টা বইয়ের কথা বলেছি, ইংরেজি একটা বই আছে, যে কোনো বই খুললে তোমরা এই প্রবলেমগুলো পেয়ে যাবে এবং আশা করি করতে সক্ষম হবে। এবং সাথে সাথে আজকে আলোচনা করলাম, আজকে যদি কাজগুলো করে ফেলো তাহলে আমার মনে হয় তোমরা করতে পারবে। ভবিষ্যতের জন্য যদি রেখে দাও তাহলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আজকের আলোচনায় আর কিছু নেই, আমরা পরবর্তী ক্লাসে শিখব আইডিয়াল। একটা কথা স্পষ্ট তোমাদের মনে থাকার কথা, তোমাদের বইগুলো দেখেছো, একটা অধ্যায়ের মধ্যে রিং, তার মধ্যে আইডিয়াল ফাঁকে ফাঁকে আলোচনা করা হয়েছে, ইন্টিগ্রাল ডোমেন আলোচনা হয়েছে, ফিল্ড আলোচনা করা হয়েছে, কিন্তু সিলেবাস দেখলে দেখবে প্রত্যেকটা জিনিসই ছিল আলাদা। তাই আমি প্রত্যেকটা টপিকসকে আলাদা আলাদা করে তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসছি। আমার এই টপিকসগুলি তোমরা যদি ধারাবাহিকভাবে পড়ে নাও তাহলে রিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তী ক্লাসে আমরা আইডিয়াল নিয়ে আলোচনা করব ওই রিং এর মধ্যেই। তার মানে আজকে পর্যন্ত রিং এর যে কথাগুলি আমরা শিখলাম, রিং, ফিল্ড, ইন্টিগ্রাল ডোমেন, এই সবগুলি কথা তোমাদের জানতে হবে। এবং রিং এর যে বিভিন্ন প্রকারের রিং, বিশেষ করে জিরো ডিভিজর, উইদাউট জিরো ডিভিজর, এই কথাগুলো মনে রাখতে হবে। আর আজকে নতুন করে আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত। সেই জিনিসগুলি নিয়ে আমাদের আলোচনা হবে এবং সেই টপিকসগুলি যদি আমরা জানি তাহলে আমরা আইডিয়াল শিখতে পারবো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।
থ্যাংক ইউ এভরিবডি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ। আমাদেরকে আবার দেখা হবে।